বেহেশতের টিকিট দেয়া, টাকা দেয়া, নানা প্রলোভন দেয়া, নানা নানা কথা আমরা নানা জায়গায় শুনতে পাচ্ছি। এবং এই যে ঢাকার বাইরে একটা জায়গায় ককটেল বানানো ধরা পড়ল, এবং যিনি ধরা পড়লেন তিনি স্বীকারোক্তি দিলেন এটা তিনি জামায়াত নেতা নির্দেশে করেছেন। এবং আজকেই খবর, পুরনো ঢাকায় একটি নির্বাচনী কেন্দ্রে অসংখ্য ক্রিকেট ব্যাট, 23 শতাধিকের মতো ক্রিকেট ব্যাট পাওয়া গেছে। এবং যিনি খবরটা দিয়েছেন তিনি এটাও বলছিলেন যে নানা রকমের অস্ত্রশস্ত্র সেখানে দেখা গেছে। মানে হচ্ছে নির্বাচনের দিনটাকে সংঘাতময় করে তুলবার একটা চেষ্টা আছে। এর বাইরে বিভিন্ন গণমাধ্যমে খবর আছে সন্ত্রাসীরা, জঙ্গিরা নানা জায়গায় থেকে ঢুকে পড়েছে বাংলাদেশে, এবং নির্বাচনকে কেন্দ্র করে এই উগ্রগোষ্ঠী যে কোনো অপতৎপরতা যে কোনো সময় চালাতে পারে। এর পেছনে অবশ্যই জামাতের সংস্রব আছে কিনা, কোনো খবর বলছে আছে, সেটা খতিয়ে দেখা দরকার। তবে এটা মোটামুটিভাবে দীর্ঘদিন ধরেই স্পষ্ট যে জামায়াতের সঙ্গে সরকারের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আর কিছু রাজনৈতিক দল তো চারপাশে আছে। কি চাইছে তারা? তাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। নির্বাচনকে কেন্দ্র করে অশুভ শক্তির তৎপরতা লক্ষণীয় এবং নাটক জমে উঠেছে, যদিও নির্বাচনটা উৎসব বা নাটকের বিষয় নয়। আপনারা সবাই জানেন যে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়া নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। প্রযুক্তিবিদরা বলছেন যে হ্যাক হওয়া অ্যাকাউন্ট এত দ্রুত রিকভার করা সম্ভব নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে অতীতের বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় নানা ঘটনায় নানান জনকে যেভাবে ভিকটিম বানানো হয়েছে, নানা নাটক তৈরি করা হয়েছে, সেরকমই বঙ্গভবনের একজন কর্মকর্তাকে ভিকটিম বানাবার জোর চেষ্টা চলছে। খানিকটা আজ আমরা করতে পারছিলাম। আমি কিছুদিন গত 2-3 দিন ধরে এই বিষয়ে কথা বলছিলাম যখন এটা শুরু হলো গত 2 দিন ধরে। কিন্তু এখন পুলিশের বিভিন্ন সোর্স বিভিন্ন পত্রপত্রিকাকে বলছে যে জোর করে এই কাজটা করানো হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে কোনো হুইসেল ব্লোয়ারের পক্ষে প্রকাশ্যে আসা বাংলাদেশের মতো বাস্তবতায় একটু কঠিন। কিন্তু পুলিশের অনেকেই বলছেন যে জোর করে ওই নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। মূল লক্ষ্যটা হচ্ছে দৃষ্টিটাকে বঙ্গভবনের দিকে নিয়ে যাওয়া, কখনো ক্যান্টনমেন্ট, কখনো বঙ্গভবন, এবং হয়তো এর সঙ্গে রাষ্ট্রপতির যোগসূত্র খুঁজে বের করবার একটা চেষ্টা চলতে পারে। আমরা নির্বাচনী ক্যাম্পেইনে জামায়াতের নানা তৎপরতা দেখছি, বেহেশতের টিকিট দেয়া, টাকা দেয়া, নানা প্রলোভন দেয়া, নানা কথা আমরা নানা জায়গায় শুনতে পাচ্ছি। এবং এই যে ঢাকার বাইরে একটা জায়গায় ককটেল বানানো ধরা পড়ল, এবং যিনি ধরা পড়লেন তিনি স্বীকারোক্তি দিলেন এটা তিনি জামায়াত নেতা নির্দেশে করেছেন। এবং আজকেই খবর, পুরনো ঢাকায় একটি নির্বাচনী কেন্দ্রে অসংখ্য ক্রিকেট ব্যাট, 23 শতাধিকের মতো ক্রিকেট ব্যাট পাওয়া গেছে। এবং যিনি খবরটা দিয়েছেন তিনি এটাও বলছিলেন যে নানা রকমের অস্ত্রশস্ত্র সেখানে দেখা গেছে। মানে হচ্ছে নির্বাচনের দিনটাকে সংঘাতময় করে তুলবার একটা চেষ্টা আছে। এর বাইরে বিভিন্ন গণমাধ্যমে খবর আছে সন্ত্রাসীরা, জঙ্গিরা নানা জায়গায় থেকে ঢুকে পড়েছে বাংলাদেশে, এবং নির্বাচনকে কেন্দ্র করে এই উগ্রগোষ্ঠী যে কোনো অপতৎপরতা যে কোনো সময় চালাতে পারে। এর পেছনে অবশ্যই জামাতের সংস্রব আছে কিনা, কোনো খবর বলছে আছে, সেটা খতিয়ে দেখা দরকার। তবে এটা মোটামুটিভাবে দীর্ঘদিন ধরেই স্পষ্ট যে জামায়াতের সঙ্গে সরকারের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আর কিছু রাজনৈতিক দল তো চারপাশে আছে। কি চাইছে তারা? বলছে তারা নির্বাচনে জয়ী হবে। ইতিহাস বলে তাদের নির্বাচনে জয়ী হওয়া তো দূরের কথা, তাদের নিজেদের পক্ষে 10-20টা আসন পাওয়াই কঠিন। কিন্তু তারা এখন নির্বাচনে জয়ী হবে। আর জয়ী না হতে পারলে নিদেন পক্ষে বিরোধী দল তো বটেই, এবং এমন সংখ্যক আসন নিয়ে তারা বিরোধী দলে থাকতে চায় বা থাকবে মনে করছে, যাতে করে বিএনপিকে নাকে দড়ি দিয়ে তারা তাদের সঙ্গে মিলে সরকার গঠন করতে বাধ্য করতে পারে। কোনো বিশ্লেষকের মতে এটা সরকারেরও পরিকল্পনা। ওদিকে গণভোট তো আছেই, গণভোটের ফলাফল, 180 দিন ব্যাপী গণপরিষদের কার্যক্রম, এবং সেই সময়টাতে কি হবে, এই প্রশ্নগুলো বেশ ভালোভাবে আছে। এবং জামাতের এই উত্থান, তার মিত্রদের এই উত্থান বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? এই উত্থানের পেছনে কারা? এই উত্থান কি আসলেই উত্থান, না এই উত্থানকে দেখানো হচ্ছে? লক্ষ্যটা কি? এটা কি ইজিপ্টের মতো হবে? এরকম আরো দেশের মতো হবে?
আমরা কেউ জানি না। তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, যে দল মত পথেরই হন না কেন, বিভাজন আছে, অতীত হয়তো অন্ধকার আছে, কিন্তু তার চাইতে বড় অন্ধকার, গভীর অন্ধকারের মধ্যে বাংলাদেশকে কোনো অবস্থাতেই ঢুকতে দেওয়া যাবে না। আমরা মনে করি যে কোনো পরিস্থিতিতে আমাদের রুখে দাঁড়ানো দরকার, আমাদের সজাগ হওয়া দরকার, আমাদের সতর্ক হওয়া দরকার। যে বাস্তবতার মধ্যে আছি, এই বাস্তবতার মধ্যে যে শক্তি তুলনামূলক বিচারে বাংলাদেশকে সামনের দিনে নেতৃত্ব দিতে পারবে, এগিয়ে নিতে পারবে, তাদের পাশে সবার এই মুহূর্তে দাঁড়ানো দরকার। এবং শুধু এগুলোই নয়, এই যে অস্ত্র, এই যে ক্রিকেট ব্যাট, এটা নয়। আপনি জানেন যে সিল বানাতে গিয়ে ধরা পড়েছেন, সিল বানাতে গিয়ে একজন ধরা পড়েছেন, এবং সেটা জামাতের নেতার ভাষ্য অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী সিল বানাতে গেছেন। আমরা কি দেখেছি, এই যে পোস্টাল ব্যালট, বাহরাইন সহ বিভিন্ন দেশে ঘরে ঘরে পোস্টাল ব্যালট পাওয়া গেল। তারা কাদের ঘরে পাওয়া গেল, কে পাঠালো, এটা বিবেচনার দাবি রাখে। আর জামাতের যে নতুন নতুন বয়ান, এই যে স্বাধীনতার নেতৃত্ব কে দিল, ঘোষণা কে দিল, তারা কি করেছে, বিতর্ক করবার চেষ্টা করেছে আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থে, কিন্তু ওটাকে অস্বীকার করতে পারেনি যে তৎকালীন মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করেছেন। সেটুকু তাদেরকে স্বীকার করতে হয়েছে, যদিও তার আগে মেজর জিয়া নিজে একবার ঘোষণা দিয়েছিলেন। আর বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতাকেও স্বীকার করুন কিংবা না করুন, এটা মানতেই হবে। আর সেই মুহূর্তে 1971 সালের সেই মার্চের দিনগুলোতে মেজর জিয়ার মতো একজন সেনা কর্মকর্তার ঘোষণা যে কারো চাইতে, যুদ্ধাবস্থায় মানুষ রাজনীতি খোঁজে না, যুদ্ধাবস্থায় সৈনিক খোঁজে, সেনা কর্মকর্তা খোঁজে। জিয়ার সেই ঘোষণা নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে সাহস এবং শক্তি জুগিয়েছে। এবং তার জায়গায় তারই অনুগত একজনকে এনে সামনে দাঁড় করানো, আর যাকে সামনে এনে দাঁড় করানো হচ্ছে, তার বয়ানে যে বক্তব্য আমরা মাঝে মধ্যে শুনছি এখন, এই বয়ান তার নতুন বয়ান। কারণ তাকে বহু বছর আগে আমি নিজেই আমার শোতে ইন্টারভিউ করেছিলাম, তখনকার কথার সঙ্গে আজকের কথার কোনো মিল নেই। এটাই হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য। তিনি মুক্তিযোদ্ধা হন, তিনি রাজাকার হন, কেউই, আর তিনি ধর্মপন্থী হন, ধর্মের কথা বলেন, কেউ আসলে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেন না, সত্য কথাটা বলতে পারেন না। তারপরে দেশে সিংহভাগ নারীকে ঘিরে জামাত নেতাদের যে বক্তব্য তারা সংশোধন করেন, কিন্তু মনের কথাটা তো আসলে প্রথমবার বেরিয়েই যায় অধিকাংশ ক্ষেত্রে, সবসময় না হলেও। আর সেটা যখন লিখে ফেলেন তখন সেটা বিবেচনায় নিতেই হবে। এর বাইরে বাংলাদেশের যে একটা বড় অংশ, প্রায় 8 থেকে 9 ভাগ মাইনরিটিজ আছেন, বিভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, লৈঙ্গিক বৈচিত্র্যের যারা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা পাহাড়ের সমতলের, তাদেরকে কতটা শ্রদ্ধা করছেন জামাত, তাদেরকে কতটা গ্রহণ করছেন, তাদের প্রতি তারা কতটা সহানুভূতিশীল রাজনৈতিকভাবে বিবেচনা থেকে, সেটাও বিবেচনার দাবি রাখে। ভবিষ্যতের হিসেব নিকেশ আমরা ভবিষ্যতের হাতে